এটাই স্মৃতি ভাই, আর কিছু নাই তাছাড়া, এইটুকুই আছে। একজন এমপির বাড়ি দেখেন আর বাংলাদেশের বর্তমান এমপির বাড়ি দেখেন। হ্যাঁ, এখন ওই যে উনি বললে যেভাবে যে এটা স্মৃতি হিসেবে এইভাবেই রাখবে, এটাই মনে হালকা কিছু করতে পারে। ওই হুজুর যেটা বলে হুজুরের এখন শোনেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসা কি এখানে? ভাইয়ের বাসা কি এখানে? কবরটা দেখে আসি। সৌদির রাষ্ট্রদূত এখানে আসছিল, এখানে ঘুমাইছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই পূর্বের হুজুরের দোয়ায় আল্লামা সাইদি হুজুর হয়েছেন। তবে তার কবর কোনটা? যার ওসিলে আসছেন তিনি হয়েছেন ওই সাইডে, ওই পূর্বের হুজুরের খলিফা, একজন খাস খলিফা, সুফি সাহেব হুজুর কইলে সবাই চেনে। আর এখানে হয়েছে তা হুজুরের বাবা মা দোনোখান এখানেই সাহিত্য আছেন। মৌলানা ওনার বাবা, আর এই সাইডে হচ্ছে তার মা। আল্লাহ, কল্পনা করলেও টেনশন হবে আপনার। উনি জন্মগ্রহণ করছে এতে, মারা গেছে 1986 সনে, মারাই গেছে। হ্যাঁ, কোনটা? তার আম্মার কবর এইটা? এইটা এটা মার কবর আর এটা বাবার কবর। ওইটা এখানে মনে আর কবর আছে না? হুজুর ছেলে থাকলেন, তার মা মারা গেছে, যে হুজুর কিছু সময় পাইছিলেন, তার মার ও আসছিল তো। জি, এখানে আসছিল, ছেলে মারা গেছে, বড় ছেলে এবং তার বড় ছেলের স্ত্রীও পরপরই মারা গেছেন। তার বড় ছেলের কবর হয়েছিল সাইদি ফাউন্ডেশনের পাশে। ওটা চিনি আমি, গেছিলাম ওখানে। ওখানে তার ছোট ভাই আছে, তার বড় ছেলে, তারপরে তার বড় ছেলের স্ত্রী আর হুজুর, এই চারজন ওখানে আছেন। চারজন? ছোট ভাই মানে কি সাইদি সাহেবের ছোট ভাই? ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা। এখানে বড় ছেলে ওখানেই, রফিক বিন সাইদি, ওটা তো চিনি। এই হলো কবর, আমি এতটুকু জানি। এই যে এখানে এই দুইটি কবরই, বাকিগুলো মানে কবর তাই না, না খালি। সাদি সাহেব অধিকাংশ সময় কোন জায়গায় বসতেন? আমি একটা ভিডিও দেখছিলাম, হুজুরের উনি ওখানে গোসল করতেন। পুকুরে? ওই পুকুরে না না, ওই যে ঘাট লাগা নিরবতা সময় এখানে বসে করতে একটা ইয়ে দেখেন। ওই যে ওই ঘাটটা, তাহলে ওই ঘাটটা। আর এমনি এই হলো তার কাছে পুকুর আছে ওখানে একটা খালের একটা কিছু একটা ওই সেই ওই ঘাটটা তো মনে হয় ওইটা পাকা করছে না। এই যে এই ঘাটলাটা, এই যে এই ঘাটলা, বুঝছো? এখান থেকে যাইতো মানে, বলছি কি ভাই, এখানে মানে এখান থেকে মানে সাইদি সাহেব বিভিন্ন জায়গায় যাইতো একটু ট্রলারে করে। না না, এখানে না, সুইচ গেট করা তো, এদের আসতে পারতেন না। হুজুরে আসতেন ওই ধারে ঘাট দিতেন, ওই সাইডে ট্রেনে। ওরে নদী নাকি? জি, যেটা বড় নদী, কসা নদী। হুজুর ওই যে আপনার পিরিজপুর থেকে আসতেন তো, তাহলে তিনি ওই ইসে যাইতেন, ওপারে চর আছে, ওই চরে যাইতেন। এবার বলেশ্বর নদী, নদী আমরা আসলে তাই চিন্তা করে আমরা কত দূর ঘুরে আসছি। আপনারা যে পথে আসছেন এই পথটা আগে ছিল না। আগে আপনার এই নদীর যানবাহনের পথ ছিল, এই রাস্তা ছিল না। তা হুজুর যখন এই সাইডে চলেন দেখেন, আপনার মানে এখানে বেতন টেতন কিভাবে দেখিয়ে দেয়? এখানে তো মানে এলাকাবাসী? ও আচ্ছা আচ্ছা। এই জায়গাটা রাস্তা ছিল, রাস্তাটা এখন আর নাই। পরিকল্পনা আছে কিছু করার না?
কইতেন কত মাস আসছে? এটা একটা ই করা আছে, নোট করা আছে আপনার। এই যখন এই ঘোষিহাট বাজার থেকে আসে লোক, হ্যাঁ, তখন আপনার হিসাব আছে 6 লক্ষ না 7 লক্ষ লোক মানুষ এ পর্যন্ত আসছে না? জি আরো আসবে, 6 লক্ষ বলে ভুল হবে, কোটি আসবে। জি জি। এটা আসতে আছে হুজুরের মৃত্যুর পরেই আসা। মৃত্যুর পর থেকে এটা হয়, হয়, কাউন্ট মৃত্যুর করতেছে পর না? থেকে, জি জি। এই আসতে আসতে প্রতিদিন এরকম আর আসবে। তাই? এসে অনেক বেশি আসে আপনার, কোন সময় আছে 1000-এর উপরে আসে, হাজার? 1000-এর উপরেও আসে। না, আমরা ভাবছি যে শুক্রবার আজকে মনে হয় অনেক লোক আসবে, তার মানে এসে গেছে মানে সকালে। এইটাই দূরের যত মানুষ আসে তারা সকালে আসে। এইটাই হি সাইদি সাহেবের জন্য মানে রাষ্ট্রদূত এসে থাকছিল না? হ্যাঁ জি জি, এটা তার কাছারি ঘর এটি। ওরে আল্লাহ, পুরনো হয়ে গেছে। জি, জি। দাদু তুমি ওই ঘরটাই চিন্তা করো না কেন তুমি? আর ওই মসজিদ আছে ওই সাইডে, হ্যাঁ, সহজেরটি। টাইম হয়ে গেছে। পুকুর ওই সামনে। ভাইরা কোথা থেকে আসেন? হ্যাঁ, সাতক্ষীরা থেকে সবাই? তাই। আসলেন কিভাবে? ওই বাসে আসছেন নাকি? বাস কোথায়? ওই মেইন রোডে? ও, বুঝতে পারছি। এই পর্যন্ত প্রায় 7 থেকে 8 লক্ষ লোক বলে আসছে দেখতে এটা। কত সালের থেকে চলে গেছে? এখান থেকে গেছে ওই সে মনে করেন 10ই তো না, 10-এর আগে, 8 সালে গেছে। যখন এমপি ছিল তখন তো এই বাসায় ছিল, এই বাসা তো ছিল। এমপি থাকাকালীন এই বাসা। 13 সালে লোক চলে গেল। হ্যাঁ, 13 সালে চলে গেল। 13 সালে আসছিল এখানে। জামাতের গুলি গাল্লা শুরু হইলো, গাছ কাটা মামলা টামলা দেওয়া শুরু হইলো না 13 সালে? হ্যাঁ, 13 সালে না 6 সালের থেকে হবে। 6 সালে যে 8 সালে যে 8 সালে মনে হয়। লোক ক্ষমতায় আইছে। না না, শেখ হাসিনা ক্ষমতায় 8 হ্যাঁ, সালে। 8 সালে লাস্টে। 8 সালে ক্ষমতা আসলি তারপরে সালে এখানে ছিল। 8 সালে ছিল এখানে। 13 সাল পর্যন্ত ছিল, যখন গাছ কাটা মামলা টামলা শুরু হইলো, পাওয়া পাত্রে গুলি শুরু হইলো, তখন আর চলে গেল। শিখিন তো এই ঘরটা ঠিক আছে। এখন স্মৃতি হিসাবে বলে ঘরটা এরকমই থাকবে, এটা বলে চেঞ্জ। ওইটা কথা না, কথা হচ্ছে উনি যখন এমপি ছিলেন তখন তো এই ঘরে ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল, এটাই ছিল। একজন এমপির ঘরে এইটা চিন্তা করলে ভাই আপনি বল, বাংলাদেশের অন্যান্য এমপির বাড়ি দেখেন আর তার বাড়ি দেখেন, আছে। কোথায় কোথায় কার বাড়ি? হ্যাঁ, শাশুড়ি নাম কি? তুমি কি জামাত ইসলাম লোক? আইসি আছে, মারা গেছে কবে? ওই যে ওইটা পারিবারিক কবরস্থান ওইটা। আমার বাসা, আমি ভান্ডারিয়া থাকি, কিন্তু আমার অরিজিনাল বাসা কুষ্টিয়া। ওরে আল্লাহ, ছাগল টাগল থাকে ভিতরে। একজন এমপির বাড়ি, সাবেক এমপির বাড়িতে দেখেন ছাগল থাকে, এবার বোঝেন। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই সেই বৈঠকখানে, এখানেই বলে সৌদি আরবের রাষ্ট্রদূত এই ঘরে এসে ছিল, এই ঘরেই ছিল। বুঝছেন, সৌদি আরবের রাষ্ট্রদূত এখানে এসে থাকছে, ঘুমাইছে।
আমি 2020 সালে আসছিলাম, তখনও একটু স্ট্রাকচার ছিল, তো এবার দেখছি একেবারেই নাই। হ্যাঁ, ভেঙে দিতে বোঝেন না, ওই সব 50 এদিকে তো আছে, আর এই যে এইদিকে এই যে একটি ভাঙাচোরা বাড়ি দেখছেন না, বলেন তো দেখি এই বাড়িটি কার? এই বাড়িটি কার হতে পারে? একটু আন্দাজ করুন তো দেখি। জানেন এই বাড়িটি কার? এই বাড়িটি তার। তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গ্রামের বাড়ি। অর্থাৎ এই বাড়িতেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছোটকাল থেকে বেড়ে উঠেছেন এবং এখানে তার শৈশব কেটেছে। এছাড়াও এই বাড়িতেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তানেরা মানুষ হয়েছে। কিন্তু দেখেন এই বাড়িটির কি অবস্থা। মনে হবে যে এই বাড়িটি কোনো এক সাবেক এমপির বাড়ি। বর্তমান স্বৈরা শাসকের যারা এমপি ছিল তাদের বাড়ির যে অবস্থা দেখলে আপনার পিলে চমকে যেতে পারে। আর একজন সাবেক এমপি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তার বাড়িটির কি অবস্থান দেখেন। গেটটা একেবারে ভেঙে গেছে, দেখেন তালা আছে কিন্তু গেট ভেঙে গেছে। দেখেন এক সাইড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি ভিতরে, দেখেন ভিতরে কি অবস্থা। মনে হচ্ছে এখানে ছাগল প্রতিপালন করা হয়, এখানে বিভিন্ন ছাগল থাকে। দেখেন কত ছাগলের ওই যে বিষ্ঠা এখানে পড়ে আছে, দেখেন কত কোটি কোটি ছাগলের বিষ্ঠা পড়ে আছে। দেখেন বাড়ির কি অবস্থা। এটা কি একটা বাড়ি হতে পারে? একজন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনের বাড়ি দেখেন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়িটি দেখেন কি অবস্থা। দরজা জানালা যা দেখছেন সব ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে। এবং দেখেন কি অবস্থা, দেখেন একজন ইসলামিক স্কলারের বাড়ি হতে পারে? দেখেন কি অবস্থা। আহারে, দেখে আমার অন্তর ফেটে যাচ্ছে। একজন গুণী ব্যক্তির বাড়ির কি পরিস্থিতি দেখেন। আসলে কেন যে এরকম হয়, মানুষ কেন প্রতিহিংসার রাজনীতি করে? দেখি ভিতরে যাওয়া যায় নাকি। হ্যাঁ, একটু ভিতরে যাই দেখি। ছাগলই তো থাকে মনে হচ্ছে, ছাগলই থাকে। হ্যাঁ, ঘর তো অনেকগুলি, কিন্তু ছাগল একটা কারেন্টের ব্যবস্থাও আছে বুঝছো, কিন্তু লাইন নাই। আরে আল্লাহ, এটা মানে বৈঠকখানা ছিল। বুঝছো, গন্ধ। চলো দেখ রুম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রুম। ঘরটা হচ্ছে তোমার, হ্যাঁ মানে স্কোয়ার তো, এটা মানে বৈঠকখানা নাকি? রাইট, রান্না ঘর ছিল এটা। ও এটা ওয়াশরুম ছিল মিয়া এটা। কিন্তু এত ছাগল কোত্থেকে আছে? ছাগলে পোষে নাকি এরা? দেখো একজন এখন তো একটু পরিষ্কার করা উচিত, ঠিক না?
হ্যাঁ কি? স্মৃতি হিসাবে এই বাড়িটাই আছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশের বর্তমান এমপি যারা কোটি কোটি টাকার মালিক, কি আলিশান বাড়ি গ্রামে করছে, আর তার স্মৃতি এইটা। তারপরেও কি এটা অপবাদ দিয়ে কি করলে। আসসালামু আলাইকুম ভাই, বাড়ি কোথায়? আসছেন দেখতে? কোন মসজিদের? সে মসজিদটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাই। আমি আসছি ভান্ডারি থেকে, ওই ভাই আসছে বরগুনা থেকে। অনেক দূর দূর থেকে আসে। বোঝেন না ভাই, অন্তরের ভালোবাসার একজন ব্যক্তিত্ব। কিন্তু আজকে দেখেন অন্যান্য এমপি যারা বর্তমানে আছে কি করেছে গ্রামের বাড়ি, আর দেখেন তার স্মৃতি, আর তারে কি অপবাদ দিয়েছে। আরে 7 লক্ষ না 6 লক্ষ মানুষ এ পর্যন্ত আসা হয়েছে এখানে এই ভাঙা ঘরখান দেখতে। কি বোঝেন না, আমি 4 বছর আগে আসছিলাম। 4 বছর আগে আসছিলাম, তখন তো ওইসব নেম প্লেট ছিল না। প্রায় মিনিমাম ধরুন 20-25 জায়গা জিজ্ঞাসা করতে করতে করে করতে আসছিলাম। তো এবার তো চিনি, তো চিন্তা না, উনি এই মসজিদের ইমাম। আমার বাড়ি যে খুলনা বাগেরহাট। এটা মানে একটু পরিকল্পনা কিছু করার পরিকল্পনা নাই? আছে আছে, করবে না আপনার এই সামনে ইলেকশন তো, ইলেকশনের পরে করবে। সে আবার এই আপনার পিরোজপুর যে আকাশনের এমপিতে তিনি নির্বাচন করবেন, মাসুদ কাকা। মানে কোথায় মাহফিল? জিয়ানগর। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ কি ছিল? তিনি একটি দল করতেন, জামাতে ইসলামী। এই দল করার কারণেই তার এই পরিণতি হয়েছে। আজকে যদি তিনি কোনো দল না করতেন, কোনো রাজনীতি না করতেন, তাহলে কখনোই এই পরিণতি হতো না তার লাইফে। এবং মিথ্যা অপবাদ দিয়ে তাকে বিভিন্ন ধরনের অন্যায়মূলক শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেকটা ঘর ভেঙে একেবারে চৌচির হয়ে গেছে, এবং এখানে যারা এসেছে সবাই তাদের স্মৃতি লিখে গেছে। কিন্তু বিভিন্ন মানুষের মুখে শুনছি যে এই বাড়িতে নাকি বিভিন্ন ছাগল গরু ভিতরে রাখা হয়। চিন্তা করে দেখছেন কখনো? এগুলো চিন্তা করলে তো ভয় লাগে রে ভাই। এই যে একটা বাথরুম, সম্ভবত এটা মনে হয় বাথরুমই। এই বাথরুমে, যাই হোক ওটাকে বিষয় আমি জানি না, হয় এটা বাথরুমে, হ্যাঁ এটা বাথরুমই মনে হচ্ছে। কিন্তু অন্ধকারের জন্য একটু দেখা যাচ্ছে কম। তারপরেও দেখেন একটা জিনিস ভালো মতো ক্লিয়ার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ছাগলের বিষ্ঠা। দেখেন গেটটা ভেঙে একেবারে ধ্বংস হয়ে গেছে, তালা আছে কিন্তু গেট ভেঙে গেছে। যাই হোক ওটা বিষয় না। তো আমরা আবার বের হয়ে যাচ্ছি এই ভিতর, কারণ এই ভিতরে এক ধরনের গন্ধ হচ্ছে। কারণ ওই যে ছাগল থাকে না, ছাগলের বিষ্ঠাতে হেভি গন্ধ, সেটার জন্য থাকতে পারছি না, বিধায় বাইরে বেরে হয়ে আসলো। দেখেন কি অবস্থা এই বাড়িটি, একজন সাবেক এমপির বাড়ি। এই যে ভাইটি যাচ্ছে না, এই ভাইটি নাকি বরগুনা থেকে আসছে, তিনিও ভিতরে যাচ্ছে। কারণ ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই ভাই, একেবারে গন্ধ। আসলে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, বিধায় আমি আর যাচ্ছি না। দেখেন একজন গুণী বাড়ি, এখানে যে বাইরের দূর দূরান্ত থেকে মানুষ আসবে, এখানে এসে যদি একটা বাথরুম প্রয়োজন হয় কিংবা প্রসাব করার প্রয়োজন হয়, সেটাও নাই। অবশ্য পাশে একটি তৈরি করা হয়েছে সাম্প্রতিক, শুনেছি এখানে, অর্থাৎ গত 5 আগস্ট থেকে আজ অবধি প্রায় 12 থেকে 13 লক্ষ লোক এই বাড়িটি দেখতে এসেছেন। তাহলে দেখেন কি ভক্ত তার, বোঝেন না? তিনি মারা গেছেন, গায়েবী জানাজা প্রত্যেকটা মুসলিম দেশে হয়েছে, এমনকি পবিত্র মক্কা শরীফে তার গায়েবী জানাজা হয়েছে। হাসিনার কি সম্ভব? হাসিনার 14 পুরুষও তো ওখানে যেতে পারবে না। আর এই গুণী ব্যক্তির গায়েবী জানাজা হয়েছে পবিত্র মক্কা শরীফেও। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই স্বৈরাচারী হাসিনা সেটা করতে দেয়নি। যাই হোক, ইট মারলে পাটকেল খেতে হয়, একটা গল্প আছে না, সেটা হয়েছে। একজন নিরপরাধ ব্যক্তিকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আর তার ফিডব্যাক এখন হাসিনা পাচ্ছে, হারে হারে পাচ্ছে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি হাসিনার যেন এর সব ভয়ঙ্কর শাস্তি হয়, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2 ফেব্রুয়ারি 1940 সালের তৎকালীন ব্রিটিশ ভারতের পিরোজপুরের ইন্দুরকানির বালিপাড়া ইউনিয়নের সাইদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইউসুফ শিকদার ও মাতার নাম গুলনাহার বেগম। তার পিতা গ্রামের আলেম ও গৃহস্থ ছিলেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন।
ধর্মীয় শিক্ষা গ্রহণের পর তিনি মুসলমান আলেম বা মৌলানা হিসেবে পরিচিতি লাভ করেন। এই যে হুজুর ভাইটি দেখছেন না, ইনি এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গ্রামের বাড়ির পাশে একটি মসজিদ আছে, সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। তিনি এসব হিসাব রেখেছেন যে এখন পর্যন্ত অর্থাৎ 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত নাকি প্রায় 12 থেকে 13 লক্ষ লোক এই বাড়িটি দেখতে এসেছে। এই যে কবরস্থানটা দেখছেন না, এখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাবার কবর, মায়ের কবর, অর্থাৎ তার বাবার নাম ইউসুফ শেখদার, অর্থাৎ এখানেই ঘুমিয়ে আছেন। এই যে দেখা রয়েছে দেখেন, মৌলানা ইউসুফ সাঈদী। পাশেরটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মায়ের কবর। এছাড়াও আরো কয়েকটা কবর আছে, এই কবরগুলো নাম নাই বিধায় বলতে পারলাম না, আসলে খালি আছে না কবর আছে সেটা বলতে পারবো না। অবশ্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর এখানে নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশনে, অর্থাৎ ওখানেই তিনি ঘুমিয়ে আছেন। ওইখানে অবশ্য কবর আছে আরো 3-4টা, অর্থাৎ তার ছেলে রফিক বিন সাঈদীর কবর আছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর আছে এবং রফিক বিন সাঈদীর স্ত্রীর কবর আছে। এছাড়াও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভাইয়ের কবর আছে। এই হুজুর ভাই যে কথাগুলো বললেন, কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আসলে সত্য কথা বলেছেন। এই কথাগুলো বলারও সাহস ছিল না আজ থেকে 3-4 মাস আগেও, কিন্তু এখন মানুষ নির্দ্বিধায় বলছে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ওই স্বৈরাচারী হাসিনা। এখন আমরা হেঁটে যাচ্ছি যেখানে না, এটা হচ্ছে অর্থাৎ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতেন এই ঘাট ব্যবহার করে, অর্থাৎ এখান থেকে বিভিন্ন নৌকায় তিনি যেতেন, কারণ এখানে আসার মতো সেরকম যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে তিনি এই ঘাট দিয়ে বিভিন্ন নৌকা দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করতে যেতেন। এই যে ঘাটটি দেখছেন, এই ঘাটটি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নিজে প্রতিষ্ঠিত করে গেছেন। এখান থেকেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিভিন্ন প্রান্তে যেতেন বাংলাদেশের। এই যে ছোট্ট একটি ভাঙা ঘর দেখছেন না, উপরে টিন নাই, এটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বৈঠকখানা। এই ঘরেই নাকি সৌদির রাষ্ট্রদূত ঘুমিয়েছেন, অর্থাৎ সৌদির যে রাষ্ট্রদূত ছিলেন তিনি এই ঘরেই ঘুমিয়েছিলেন। এই হুজুর ভাইয়ের কাছ থেকে সে তথ্যগুলো জানলাম, অর্থাৎ এই যে ঘরটি দেখছেন এই ঘরেই থাকছিলেন তিনি। দেখেন কত মানুষ এসেছে, অর্থাৎ যে মানুষগুলো দেখছেন না, এই মানুষগুলো নাকি সাতক্ষীরা থেকে এসেছে, একটি বাস ভাড়া করে তারা এই বাড়িটি দেখার জন্য এখানে এসেছে। দেখেন কত মানুষ আসছে। এই হুজুর বলল যে এখানে নাকি সকালবেলায় বেশি লোক আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে লোকগুলো আসছে তারা সকালবেলায় আসে, আজকেও নাকি সকালবেলা অনেক লোক এসেছিল। সেই কথাগুলো বলল এই হুজুর ভাই। হুজুর গেলে কই? ওই হুজুর অনেক তথ্য জানে, ওই হুজুর অনেক তথ্য জানে। ওই হুজুর ওই দায়িত্বে আছে উনি। হ্যাঁ উনি এই দায়িত্বে আছে, এটা মানে মসজিদের দায়িত্ব প্লাস এই বিল্ডে এটা দেখাশোনা সেই করতেছে। ওই যে মাথায় টুপি পরা, ওই কবরের সামনে যে যারা আছে, এখানে হচ্ছে সাঈদী সাহেবের বাবার, সাঈদী সাহেবের মায়ের। সাঈদী সাহেবের বাড়ি হলো কি অবস্থা? কিন্তু বেশি আছে কোথায় আছে? ঢাকায়। ঢাকা আর মারা যায় নাই। এটাই স্মৃতি ভাই, আর কিছু নাই, তাছাড়া এইটুকুই আছে। একজন এমপির বাড়ি দেখেন আর বাংলাদেশের বর্তমান এমপির বাড়ি দেখেন। হ্যাঁ এখন ওই যে উনি বললে যেভাবে যে এটা স্মৃতি হিসেবে এইভাবেই রাখবে, এটাই মনে হালকা কিছু করতে পারে। ওই হুজুর যেটা বলে হুজুরের এখন শোনেন। মেহমানখানাটা কিন্তু ওই সাইডে, মেহমানখানা তো ওই সামনে প্রায় 1 কিলোমিটার। এই যে নেম প্লেটটা দেখছেন না, এটা কিন্তু 2020 সালে ছিল না, অর্থাৎ 5 আগস্টের পরেই এই নেম প্লেটটি তৈরি করা হয়েছে। শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহর জন্মস্থান, অর্থাৎ সাঈদখালী এই গ্রামের নাম। দেখেন একজন এমপির বাড়ি যাওয়ার রাস্তা, দেখেন রাস্তার কি পরিস্থিতি। মনে হবে যে একজন সাবেক এমপির বাড়ি যাওয়ার রাস্তা। এটা কষ্ট লাগে না ভাই? আমার তো কষ্ট লাগে, আপনাদের কষ্ট কি লাগার তো কথা আপনাদেরও। যে বাড়িটি দেখছেন না, এটা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মেহমানখানা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতো, অর্থাৎ তার প্রতিষ্ঠিত এই টিনের ঘরেই মেহমান যারা আসতো এখানে আপ্যায়ন করা হতো, এখানে বিভিন্ন কথা হতো, এখান থেকে সব কিছু ঠিকঠাক করতো। অর্থাৎ তার গ্রামের বাড়ি নিত না, ওই বাড়িতে না যাওয়া লাগতো না, এখানেই সব কথাবার্তা হতো তাদের। দেখেন এখানে লেখা রয়েছে বেগম সালেহা সাঈদী নুরিয়া হাফিজা মাদ্রাসা, অর্থাৎ মেহমানখানা রোড। এই দেখেন ইটের সোলিং দিয়ে
তৈরি করা হয়েছে। আর যে সামনে এই রোড দিয়েই সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গ্রামের বাড়ি যাওয়া লাগবে। এই যে একটা গোল চত্বর, অর্থাৎ এখান থেকে একটা রোড চলে গেল বাগেরহাট, একটা গেল পিরোজপুর, এই যে হাতের বামে যে রোডটা এটাই হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাড়ি যাওয়ার রাস্তা। অর্থাৎ এখানে লেখাই রয়েছে, দেখেন নেম প্লেট দেওয়া হচ্ছে, শহীদ আল্লামা সাঈদীর জন্মস্থান সাঈদখালী। এই যে একটা গোল চত্বর, এই গোল চত্বরের নামই দেওয়া হয়েছে শহীদ আল্লামা সাঈদী চত্বর। এটা অবশ্য আগে অন্য একটা নাম ছিল, সেই নামটা চেঞ্জ করে এখন এই নাম দেওয়া হয়েছে। যে ব্রিজটি দেখছেন না, এই ব্রিজটি কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিল এবং উদ্বোধন করার কথা ছিল তারই, কিন্তু তখনই স্বৈরাচার হাসিনা তাকে কারারুদ্ধ করেন। এটা উদ্বোধন করেন ওই স্বৈরাচার হাসিনারই দালালরা। অর্থাৎ এই ব্রিজটির নামই হচ্ছে বলেশ্বর ব্রিজ। অর্থাৎ নিচে যে নদীটা দেখছেন এই নদীটি হচ্ছে বলেশ্বর নদী। এই যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাট পার হয়েই দেলোয়ার হোসেন সাঈদীর গ্রামের বাড়ি যাওয়া লাগে। এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সম্পর্কে, অর্থাৎ তার গ্রামের বাড়ির সম্পর্কে কিছু তথ্য দিলাম। এবং এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও অর্থাৎ এই চ্যানেলের পাশে থাকবেন। এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।